আসসালামু আলাইকুম। জিনিসপত্র যতই পুরাতন হয় তার পিছনে ততই ইতিহাস সৃষ্টি হয়, কিন্তু সেই জিনিসগুলো যদি হাজার হাজার বছর ধরে অভিশাপ বহন করে তাহলে কি হবে? আজকে এমনই একটি অ্যান্টিক শপের গল্প নিয়ে এসেছি যেখানে কিনা লুকিয়ে আছে এমন অনেক রহস্যভরা গল্প ও অভিশপ্ত জিনিস। বলছিলাম, 3টি গল্প নিয়ে নির্মিত থাইল্যান্ডের হরর অ্যান্থোলজি মুভি দ্য অ্যান্টিক শপ। আমি নাদিয়া এক্সপ্লেইন করছি নাদিয়া এক্সপ্লেইন ভাইবস চ্যানেল থেকে। আশা করছি আজকের এই এক্সপ্লেইন আপনাদের ভালো লাগবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। বিজনেসের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড এসেছে অ্যান্ডি, যার কথা শুনে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে সে একটি অ্যান্টিক শপে যাচ্ছিল, যেখান থেকে কিছু জিনিস নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সেখানে প্রবেশ করে অ্যান্ডি নানা রকম জিনিসপত্র দেখতে পায়। সেই জিনিসগুলো খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। তখনই হঠাৎ একটি মহিলার আওয়াজ আসে, যে কিনা ছিল সেই শপের ওনার। অ্যান্ডিকে বলে এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো সিঙ্গাপুরিয়ান মানুষদের খুবই ভালো লাগে। এটি শুনে অ্যান্ডি বেশ অবাক হয়, কেননা সে তার নিজের সম্পর্কে সেই মহিলাটিকে কিছুই জানেনি। তখন সে অবাক হয়ে সেই মহিলাটিকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জানে সে সিঙ্গাপুর থেকে এসেছে। উত্তরে ওই মহিলাটি বলে সে এই শপে অনেক বছর ধরে আছে, মুখ দেখেই বলে দিতে পারে কে কোথা থেকে এসেছে। সে মহিলাটি আরও বলে যে তার এই শপে যতগুলো জিনিস আছে সেই সব জিনিসগুলোর পেছনে এক একটি ইন্টারেস্টিং গল্প লুকিয়ে আছে। তখনই আমরা অপর পাশে অ্যালেক্স নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ওই শপের হেল্পার ছিল। অ্যালেক্স এখানে সেই মহিলাটিকে ম্যাডাম বলতো, যার কারণে আমরা এই মহিলাটাকে ম্যাডাম বলেই ডাকবো। অ্যান্ডি যেই একটি চেয়ারের সামনে এসে থামে, তখনই হঠাৎ ম্যাডাম বলে ওঠে, এই চেয়ারে অনেক লোকের মৃত্যু হয়েছে, কিন্তু এমন একটি লোক ছিল যে কিনা এই চেয়ারের মাধ্যমে বেঁচে গিয়েছিল। সিন শিফট হয় আর আমরা আমাদের মুভির প্রথম গল্প দেখি। এই গল্পটি ছিল একজন ইন্দোনেশিয়ান লোকের, যার নাম ছিল ওয়াদি। ওয়াদি পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সে কাজের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড এসেছিল, যেখানে কিছু লোকজন তাকে তুলে নিয়ে যায় এবং অনেক অত্যাচার করতে থাকে, আর সে সেই চেয়ারটিতে বসা ছিল। লোকগুলো বারবার ওয়াদিকে কিছু জিনিসের বিষয়ে জিজ্ঞেস করছিল, যে সে ওই জিনিসগুলো কোথায় রেখেছে, কিন্তু ওয়াদি কিছুতেই মুখ খুলছিল না। তখনই ওয়াদি সেখানে একটি লোক খেয়াল করে, যে কিনা পর মুহূর্তে সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই ওয়াদির তার বাড়ির কথা মনে পড়ে। মূলত ওয়াদি একটি সুন্দর সাজানো পরিবার ছিল। ইন্দোনেশিয়াতে তার স্ত্রী এবং একটি ছেলে সন্তান ছিল, তবে বাড়িতে ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকার কারণে সে কাজের জন্য ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড এসেছিল। আর যেহেতু ওয়াদি টাকার খুব প্রয়োজন ছিল, সে একটি মাফিয়া গ্যাংয়ের ড্রাইভার হিসেবে কাজ করতে শুরু করে। ওয়াদি বস তাকে কিছু জিনিস আনতে পাঠায়, যেগুলো আনতে গিয়ে বর্তমানে ওয়াদি এই অবস্থায় শিকার হয়েছে। সেই লোক দুটি সেখানে থাকা সেই চেয়ারের কথা বলতে শুরু করে, যে সেই চেয়ারে কিছুদিন আগেও একটি লোক মারা গিয়েছিল। কথিত সেই লোকটির আত্মাটি ওই জায়গায় দেখা যায়। কথাগুলো ওয়াতি শুনে বুঝতে পারে যে সে একটু আগে যেই লোকটিকে দেখেছে সেটি ওই লোকের আত্মা ছিল। তখনই ওয়াতি সেই আত্মা লোকটির মৃত্যুর সময়ের ভিশন দেখতে পায়। সে আত্মা লোকটিকেও এই লোক দুইটি কিছু জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করছিল, যেটি সম্পর্কে সেই লোকটি কিছু জানতো না। এক পর্যায়ে গুলি করে সেই লোক দুটি তাকে মেরে ফেলে। তখনই ওয়াতির চোখ খুলে এবং সে দেখতে পায় রাত হয়ে গিয়েছে, আর লোক দুটি ঘুমন্ত অবস্থায় আছে। একটু পরেই সেই লোক দুটিকে তাদের বসে কল দেয় এবং জানায় যে সে তার প্যাকেজগুলো পেয়ে গিয়েছে, এখন তারা ওয়াতিকে মেরে ফেলতে পারবে। এই শুনে লোক দুটি যেই ওয়াতিকে গুলি করতে যায়, তখনই গুলি চলে না, কেননা ওয়াতিকে সাহায্য করছিল সেই আত্মাটি। এক পর্যায়ে ওয়াতি ও সেই লোক দুটির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর তারা দুজন মারা যায়। আত্মাটি ওয়াতিকে বাঁচিয়ে নিয়েছিল, আর সেই সাথে ওয়াতিকে একটি ভিশন দেখায় আত্মাটি, যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে তার জীবনে কতই না হাসি খুশি সুখে দিন কাটাচ্ছিল। এবং একদিন হঠাৎ করে সেই লোক দুটো আসে এবং ওই মানুষটাকে তুলে নিয়ে যায় এবং মেরে ফেলে, যার জন্য তার সুখের জীবনটি শেষ হয়ে যায়। এখানেই সিন কাট হয়। সিন শিফট করে অ্যান্ডির কাছে।
অ্যান্ডি গল্পটি শুনে এরপর একটি অ্যান্টিক পিসের দিকে এগিয়ে যায়, যেটি ছিল একটি হাতের ব্রেসলেট। এই ব্রেসলেটটির গল্প অ্যান্ডি জানতে চায়। এরপর অ্যালেক্স এই ব্রেসলেটটির গল্প বলা শুরু করে যেটি কিনা একটি মেয়ে ছিল, যার বয়ফ্রেন্ড থাইল্যান্ডের কোনো একটি জায়গায় হারিয়ে যায়। আর এই ব্রেসলেটটি সেই মেয়েটি তার সেই হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ডকেই গিফট করে। যখন থেকে সেই ছেলেটি নিখোঁজ হয় তখন থেকে এই ব্রেসলেটটি থেকে আজব ধরনের সব শব্দ আসতে শুরু করে, যে শব্দগুলো এখনও শোনা যায়। এটি শুনে অ্যান্ডি যেই ব্রেসলেটটির দিকে কান পাতে অমনি শব্দ শুনতে পায়, হেল্প। তখনই ম্যাডাম দ্বিতীয় গল্প বলতে শুরু করে। গল্পটি ছিল রায়ান নামক একটি ছেলের, যে কিনা একটি জেলে বন্দি ছিল, আর সেই ব্রেসলেটটি রায়ানের হাতেই ছিল। সে সেখানে বারবার একটি কালো ছায়া দেখতে পায়। সেই সাথে তার শুধু এতটুকু মনে ছিল যে ড্রাইভিং করার সময় তার গার্লফ্রেন্ডের সাথে সে খুবই কান্না করে কথা বলছিল, কেননা তার গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছিল। তখনই তার গাড়ির সামনে একটি মেয়ের ছায়া আসে, এরপর তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এসব ভেবে রায়ান অনেক কান্না করতে থাকে এবং সেই ব্রেসলেটটি মাটিতে ছুঁড়ে মারে। তবে পর মুহূর্তেই সেই ব্রেসলেটটি আবারও তার কাছে ফিরে আসে, যেটি দেখে সে বেশ অবাক হয়ে যায় এবং ভয়ও পায়। তখন রায়ান সাহায্যের জন্য চিৎকার করে, তবে কোনো লাভ নেই। অ্যাজ ইউজুয়াল তাকে বাঁচানোর জন্য বা সাহায্য করার জন্য কেউই ছিল না। সেই সাথে সেই ছায়াটিও দেখতে পায়। হঠাৎ সে নিচে পড়ে যায় এবং ঠিক অপর পাশে তার বডিটি দেখতে পায়, যেটি কিনা ঘিরে ছিল পুলিশ এবং সিপিআর দিচ্ছিল বারবার। যেটি দেখে আমরা বুঝতে পারি যে রায়ান মারা গিয়েছে এবং সে এখন আত্মাদের জগতে চলে এসেছে। সিনটি এখান থেকে পাস্টে চলে যায়। রায়ান এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছিল, তখনই রায়ান তার গার্লফ্রেন্ডের ফোন চেক করে এবং তাকে হাতে নাতে চিট করতে ধরে ফেলে। এরপর রায়ান উঠে বসে। এই দেখে পুলিশরা মনে করে রায়ান সজ্ঞানে চলে এসেছে, কিন্তু তখনই তার গার্লফ্রেন্ডের একটি কল আসে রায়ানের ফোনে। সেই ফোনের উত্তরে বলে সেটি রং নাম্বার। এখান থেকেই আমরা বুঝতে পারি যে রায়ানের শরীরে রায়ানের আত্মা না, বরং অন্য কোনো আত্মা প্রবেশ করে গিয়েছে, যার পর থেকে তাকে আর কেউ কখনো দেখেনি এবং কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের মুহূর্তে সিনটি আবার শিফট করে এবং আমরা ম্যাডাম আর অ্যালেক্সকে দেখি, যেখানে অ্যালেক্স ম্যাডামের জন্য এক বক্স ছুরি নিয়ে এসেছিল, যেটি খুবই অবাক করার মতো ছিল। অ্যান্ডি এই সম্পর্কে জানতে চাচ্ছিল না, কেন তার কাছে এই ছুরিগুলো খুবই নর্মাল মনে হচ্ছিল। তখনই ম্যাডাম বলে ওঠে যে এই ছুরিগুলো নর্মাল মনে করার ভুল করো না। এই ছুরিগুলো যার কাছে ছিল সে একজন কোরিয়ান ছিল। এই সব ছুরি সে জমা করে রেখেছিল, কেননা এমন অনেক ছুরি তাকে প্রতিশোধ নিতে সাহায্য করেছিল। এখান থেকেই আমাদের তৃতীয় গল্পটি শুরু হয়। দৃশ্যের প্রথমেই আমরা সং নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা সেখান থেকে একটি ছুরি হাতে নিয়েছিল। সে বলছিল কাল তার জন্মদিন আর তার বন্ধুরা তার বাসায় আসতে চলেছে। এরপর সে এক পৈশাচিক হাসি দেয় এবং সেই ছুরি দিয়েই তার নিজের গলা কেটে ফেলে। এরপর আমরা গাড়িতে তিনজন ছেলেকে দেখতে পাই, যারা কিনা সঙেরই বন্ধু ছিল। এখানে ছিল তেই, চ্যাম্পিয়ন, আরেকজন বন্ধু যার নাম এখানে উল্লেখ করা হয়নি। তো তারা তিনজন সঙের বাড়িতে পৌঁছে যায়। গিয়ে দেখতে পাই যে বাড়িতে তারা তিনজন ছাড়া আর কেউই ছিল না। তখন তাদের একটু সন্দেহ হয়, কেননা হাই স্কুলে থাকাকালীন সময়ে এই তিনজন সঙকে খুব বেশি বুলি করত। বুলি মানে তারা সেখানে সবাই মিলে সঙকে খুবই বিরক্ত করত, যে বিরক্তগুলা খুবই অপরাধযোগ্য ছিল। যাই হোক, সং বলে সে হাই স্কুলের সব কথা ভুলে গিয়েছে, এখন তারা সবাই বন্ধু, আর সেই জন্য জন্মদিনে শুধু তাদেরই আমন্ত্রণ জানিয়েছে। এই বলে সে তাদের তিনজনকে খাবার টেবিলে ডিনারের জন্য বসায়। খাবার টেবিলে সং তার বন্ধুদের জন্য স্টেক কাটছিল। তখনই মাংস কাটতে কাটতে সং তার নিজের হাতও কেটে ফেলে এবং সে হাতটি পরিষ্কার করতে করতে তাদের উদ্দেশ্যে বলে যে খাবার শেষ করে তোমরা যেতে পারো। যখনই তারা সব কিছু ভাবে, কেননা সেখানে তারা ছাড়া আর কেউই ছিল না, তো তারা তিনজন মিলে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ চ্যাম্পিয়ন লক্ষ্য করে উপর থেকে রক্তের ফোঁটা পড়ছে। তারা এতক্ষণ স্টেকের সাথে আসল রক্ত খাচ্ছিল। এই দেখে তারা তিনজনই বেশ ভয় পেয়ে যায়। কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা তিন বন্ধু নিজেদের মধ্যেই নিজেরা মারামারি দিয়েছিল এবং একজনকে আরেকজন মেরে ফেলেছিল। এবং সব শেষে চ্যাম্পিয়ন সংকে মারতে যায়, কিন্তু সং বেঁচে ছিল।
হ্যাঁ দর্শক, সং বেঁচে ছিল, কেননা তারা যখন বাড়িতে প্রবেশ করেছিল তখনই কিছু নেশা জাতীয় পাতা সং বুদ্ধি করে তাদেরকে চায়ের সাথে খাইয়েছিল, যার কারণে তাদের মধ্যে নেশা সৃষ্টি হয়েছিল এবং বিভ্রান্ত বিভিন্ন কথাবার্তার সৃষ্টি হয়েছিল, যার ফলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং এক পর্যায়ে সবাই সবাইকে ভুল বোঝার কারণে মেরে ফেলে। সবশেষে চ্যাম্পিয়ন সংকে মারতে গেলে সং বলে, আমার ব্যথা লাগে না, তোমরা হাই স্কুলে থাকতে আমাকে যেই বুলি করেছে ওইগুলোর সামনে এসব কিছুই না, আমার ব্যথা লাগে না। তখন সে নিজের শরীরে নিজেই আঘাত করতে থাকে এবং পৈশাচিক হাসি দেয়। এইসব দেখে চ্যাম্পিয়ন কি করবে বুঝে না পেরে সে নিজের জীবন নিজেই দিয়ে দেয়। তখন সং পুলিশকে ফোন করে এমন ভান করে যেন সে নিজেই একজন ভিকটিম এবং সবাই নিজেদের মধ্যে মারামারি করে মারা গিয়েছে এবং সে একাই এখানে ভয় পাচ্ছে। সবশেষে আমরা মেয়েটিকে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যেতে দেখতে পাই। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে মেয়েটি সম্পর্কে আমাদের এখানে বিস্তারিত কিছুই বলা হয়নি। তো গল্পের শেষে আমরা দেখি যে একজন লোক সেই ম্যাডাম এবং অ্যালেক্সের পাশে এসে বসে এবং সেই সাথে চা পান করে। অ্যান্ডি তাকে চিনতে পারে। তখনই আমরা দেখতে পাই যে এই সেই সং যে কিনা সাইকোর মতো ছুরির সাহায্যে তার 3 বন্ধুকে মেরেছিল। তো গল্পের পরিশেষে অ্যান্ডি বলে যায় আবারও আসলে দেখা হবে। তখন সং বলে ওঠে যে লোক আমার সাথে একবার দেখা করলে আবার দেখা করতে চায় না, আর আপনি আবার দেখা করবেন। তখন অ্যান্ডি একটি মুচকি হাসি দেয় এবং আবারও দেখা করার কথা বলে ওইখান থেকে বিদায় নেয়। আর যাওয়ার সময় সে সাথে করে সেই ব্রেসলেটটি নিয়ে যায় এবং এরই সাথে এখানে মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই দ্য অ্যান্টিক শপ মুভিটির এক্সপ্লেনটি কেমন লেগেছে? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এমনই রোমাঞ্চকর নতুন নতুন মুভির এক্সপ্লেইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ।